গত বুধবার অর্থাৎ ২১শে মে ২০২৫ কলকাতা প্রেস ক্লাবের ঐতিহাসিক প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫ কে ঘিরে এক বিশেষ সাংবাদিক সম্মেলন। এই সম্মেলনের মধ্য দিয়ে উন্মোচিত হল আসন্ন উৎসবের নানা দিক, অংশগ্রহণকারী চলচ্চিত্র নির্মাতাদের তালিকা, বিচারক মণ্ডলী, প্রদর্শিতব্য ছবির বিষয়বস্তু এবং সমাজের বিভিন্ন প্রেক্ষাপটে শর্ট ফিল্মের তাৎপর্য। উৎসবের উদ্যোক্তারা জানান, আগামী প্রজন্মের কণ্ঠস্বর হিসেবে এই শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হয়ে উঠবে। এখানে উঠে আসবে সমাজ, সংস্কৃতি, রাজনীতি এবং মানবিক সম্পর্কের নানা রং। উদ্যোক্তারা আরও বলেন, শুধু বিনোদন নয়, এই উৎসব চলচ্চিত্রের মাধ্যমে ভাবনা, প্রতিবাদ এবং পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে চায় সকল দর্শকের কাছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পের বিশিষ্ট ব্যক্তিত্ব, নবীন নির্মাতারা এবং গণমাধ্যমের প্রতিনিধিরা। তাদের প্রত্যাশা, শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫ হবে এমন এক মঞ্চ, যেখানে গল্প বলবে সমাজ, অনুভব করবে মন, আর ভাবাবে আগামীকাল। সেটাও খুব ইম্পর্টেন্ট। আমি শেষ করবো একটু বলে যে আমি তো নিজে টুডে স্টোরির সাথে আছি এবং এলএফডিসি এবং টুডে স্টোরি মিলে যে এই উদ্যোগটা নিয়েছেন, এটা খুবই ভালো একটা উদ্যোগ এবং যত আরো বছর আসবে আরো বড় হবে, এটা 50টা ছবি থেকে হয়তো 100, 150, 200টা ছবি হবে। আমি সবসময় ভাবি। থ্যাংক ইউ সো মাচ। 8 ঘন্টা সময় থাকে, আমি চেষ্টা করি সেই 8 ঘন্টা দিতে, 23 থেকে 25 যেটা হচ্ছে সেটা তো জানতামই, কিন্তু আজকের দিনটার ব্যাপারে এমন একজন মানুষের ফোন আমার কাছে আসে, রাজীব শীল। সেক্ষেত্রে যদি 24 ঘন্টার মধ্যে 1 মিনিট সময় নাও থাকতো, আমি সময় যেভাবেও পার করে আসতাম আর কি। এমনই একটা সম্পর্ক, এমনই একজন মানুষ। বহু গুণী মানুষরা এখানে বসে আছে। আমার যেটা সব থেকে সুখের খবর মনে হয়েছে, এখানে আমি যেটা শুনলাম 35 বছরের নিচে যেসব পরিচালকরা যারা নতুন কাজ করেন, আমিও যেহেতু আমার ছবিটা ভীষণ আশা করছি আমার যেটা বড় স্ক্রিনের পরিচালনার ডেবিউ হবে সেটা এই বছর হাত দিতে পারবো। প্রথম সুযোগ পাওয়াটাই একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে যায়। এবার প্রথম সুযোগ পাওয়ার পর সেটা কোথায় দেখাবো, সেই প্ল্যাটফর্মটা এখানে দেওয়া হচ্ছে। কিন্তু সব থেকে যেটা খুশির খবর সেটা হচ্ছে অন্তত 8 জনকে, বোধহয় আমি যেটা শুনলাম, অন্তত 8 জনকে পরবর্তী ছবি বানানোর জন্য তাদের পাশে দাঁড়ানো হবে। সেই যে অর্থের প্রয়োজন হয় সেই অর্থকে তাদের সাহায্য করা হবে। মানে একটা ছবি খুব ভালো বানানোর পরেও বাংলা ইন্ডাস্ট্রিতে আমরা বহু পরিচালককে দেখছি পরের ছবি কোথায়। এই যে পরের ছবি বানানোর সুযোগটা দেওয়া হবে, সেটা একটা দুর্দান্ত ব্যাপার। আমারই তো শুনে ভীষণ ভালো লাগছে। আমি 35 অনেকদিন আগে পার করে গেছি, না হলে আমি আমার শর্ট ফিল্ম একটা বানিয়ে জমা দিতাম যদি আমি তারপরে ছবিটা বানানোর সুযোগ পেতাম। যাই হোক, হবে না, আমি 35+ হয়ে গেছি। তবে এখানে এসে দেবকী বোস, আমার বাবার নামও দেবকুমার দত্ত, দেবকুমার, ওনাদের নামটা শুনেই কেমন মনটা হয়ে গেল। কোথায় সত্যিই তো শুনতে পারি না, শুনতে পেলাম, সেটাই খুব ভালো লাগলো। কাজে আমি নিশ্চিত যে এই যে উদ্যোগটা শুরু হলো এই বছর থেকে উত্তরণ হবে এবং এটা একটা বিরাট আকার ধারণ করবে, এই ব্যাপারে আমি নিশ্চিত। কৌশিকদা এসে জিজ্ঞেস করলেন যে মা কেমন আছেন। আমার খুব ভালো লাগে এই প্রশ্নটা, যখনই আমাকে ইন্ডাস্ট্রি কেউ করে আমার খুব ভালো লাগে। যেহেতু একটা সময় এমন ছিল যে এই সময় মা হয়তো এখানে বসে থাকে। শেষমেশ একটা কথা হচ্ছে, হিন্দিতে একটা কথা আছে না, সব্র কা ফল মিঠা হোতা হ্যায়। অপেক্ষার ফল খুব মিষ্টি হয়। আজকের অনুষ্ঠানের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু আমি অনেক দিনেই অপেক্ষায় ছিলাম কবে আমি এই সুযোগটা পাবো যে কৌশিকদার পাশেই বসে থাকবো, প্রেস থাকবে এবং আমি এই প্রশ্নটা করবো। মা কিন্তু যখনই জানতে পারেন যে তোমার সাথে আমার দেখা হবে, সেই 3টে এপিসোডের কথা মা আমাকে মনে করিয়ে দেন। আই লাভ ইউ এর যে 3টে এপিসোডে তুমি আমাকে 10-এ 10 দিয়েছিলে এবং তুমি ক্যামেরার দিকে তাকিয়ে বলেছিলে, আমি কথা দিলাম দেবলীনা আমার পরের ছবিতে অভিনয় করছে, সেই পরের ছবিটা কোথায়। শুনে নিয়েছেন আপনারা, স্বীকার করছে মিথ্যা কথা বলে, তবুও কথা দেয়নি দ্বিতীয়বার, কিন্তু সেই কথাটা আমি রাখবো। মজা করলাম। এই লোভী অভিনেতারা লোভী হয়,
বলবোই তো, যতবার ভালো পরিচালককে দেখবো ততবার বলবো, কথা দিয়েছিলে কেন কথা রাখনি, চাপড়ে চাপড়ে বলবো। যাই হোক, এই উদ্যোগের সঙ্গে আমরা সকলে আছি এবং ভবিষ্যতে যত বছর এটা চলবে তত বছর আমরা থাকবো। মাঝখানে এটা এরকম একটা প্রয়াসের জন্য, তবে এই যে বলি না জিজ্ঞেস করলাম কতক্ষণ শুরু হয়েছে, বলতে রাজীবটাই শুরু করেছিল, তার মানে খুব দেরি করেনি। এটা খুব ইন্টারেস্টিং যে আমাদের এই চলচ্চিত্র বানানো বা অডিও ভিজুয়াল মিডিয়াম, এটা সাথে অর্থনৈতিক দিকটা এত জড়িয়ে থাকে যে কোনটা বানালে কি লাভ হবে, এটা আমরা একেবারে বাজারের সাধারণ শাকসবজি থেকে শুরু করে যে কোনো জিনিসে কি লাভ হবে এই কথাটা জিজ্ঞেস করি। অথচ আমরা ছোটবেলা থেকে যখন গান শিখছি বা নাচ শিখছি বা ছবি আমরা শিখছি, তখন আমাদের মাথায় কেউ ঢোকায়নি যে সেই ছবিটা আমার বড়দের বিক্রি করতে হবে, বা আমার এই গানটা কোনো রকম ভাবে বাইরে বেরিয়ে বিক্রি হতে পারে। সময় বদলানোর সাথে সাথে যে মানুষটা পাড়ার নাটকে অভিনয় করতো সেও শিখে গেল যে আমাকে অভিনয়টা বিক্রি করতে হবে। একটা বড় দোকানের মধ্যে সেসব ক্রিয়েটিভ লোকরা করেছে যারা ছোটবেলা থেকে জানতো না যে তাদের দোকানে বসতে হবে। তাই সেখানে খুব বিরাট বাছাই শুরু হয়ে গেল, অনেক মানদণ্ড, এটা করতে হবে ওটা করতে হবে। একটা 22 বছরের ছেলেকে বলা হচ্ছে 10 বছরের অভিজ্ঞতা আছে কিনা, যেটা অঙ্কে মেলে না। যে কোনো ক্ষেত্রে এরকম একটা প্রয়াসে পিছন দিকটা দেখতে হবে। এখানে যদি 50 জন পরিচালকের ছবি বানান, এরকম বহু পরিচালক, তারা ছোট ছোট স্বপ্ন নিয়ে, এই স্বপ্ন যে সব উৎকৃষ্ট মানের হতে হবে তার কোনো মানে নেই। কলকাতা থেকে সুজয় দাসের রিপোর্ট, পজিটিভ বার্তা। স্বপ্নের একটা আলাদা মর্যাদা।